বিমলা দিদি, ও বিমলা দিদি, কোথায় গেলে? কানে কি তুলো গুছেছো নাকি? বিমলা দিদি, ও বিমলা দিদি। কি হয়েছে রে অনিতা? সাত সকালবেলা এমন চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করব? তোমার সাহস কিভাবে হলো আমার জমিতে ধান নেড়ে দেওয়ার? সামান্য একটু ধান নেড়ে দিয়েছে বলে এত চিৎকার করতে হবে নাকি রে? তোর জমিটা তো ফাঁকাই পড়েছিল, সেটা দেখেই তো আমি ধান নেড়ে দিলাম। তাতে হয়েছেটা কি? তুমি যে ধান নেড়ে দিয়েছো, কার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও আর ধানগুলো উঠিয়ে নাও, না হলে কিন্তু এক্ষুনি আমি সবগুলো ধান ফেলে দিব। অনিতা, এমন করছিস কেন? হ্যাঁ, আর একটু রোদ পেলেই তো সব ধান শুকিয়ে যাবে। বিকেলে না হয় ধানগুলো তুলে নিব। এমন নয় তো যে জমিতে আজই চারা গাছ রোপণ করবি। জমি তো ফাঁকাই পড়ে থাকবে রে। কেন কেন চিৎকার করছিস? শোনো, আমার জমি ফাঁকাই পড়ে থাকবে, তবুও আমি কাউকে আমার জমিতে ধান নেড়ে দিতে দিব না। সুযোগ পেলেই সুবিধা নিতে চলে আসো, তাই না? যাও যাও, তাড়াতাড়ি যাও, জমি থেকে ধানগুলো উঠিয়ে নিয়ে আসো। দেখেছো মা, দেখেছো? তোমাকে আমি কালই বলেছিলাম কাকিমার জমিতে ধান শুকোতে দিও না। এখন দিল তো কথা শুনিয়ে। মন খারাপ হলো বুঝি তোমার? ধুর পাগলি, মন খারাপ করবো কেন? মানুষকে কুটো কথা শোনানো ওর কাজ। প্রতিবেশী থাকলেই তো আরেক প্রতিবেশী জিনিস ব্যবহার করবে। যাকগে, তুই এসব কথা বাদ দে, তুই স্কুলে যা, আমি জমি থেকে ধানগুলো তুলে নিয়ে আসছি। ডাক্তারবাবু, চেক আপ করে কি দেখলেন? সবই তো ঠিকঠাক দেখলাম। সবই যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি কেন সন্তান জন্ম দিতে পারছি না ডাক্তার বাবু? আচ্ছা শুনুন, এত ভেঙে পড়বেন না। যে একটু সমস্যা আছে তা তো চিকিৎসা করলেই ভালো হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো নিয়ম করে খান। এই যে, তোমরা এখানে আর কতক্ষণ ভিড় জমাবে? বলছি, আমি কাপড়গুলো কাচবো কখন? তোমরা এখান থেকে সরে যাও, আর না হলে আমাকে কাপড় কাচতে দাও। কেন রে, কেন? কেন এত তাড়া তোর? আগে যখন আসিসনি তখন একটু অপেক্ষা কর। কেন? কেন অপেক্ষা করব? এই পুকুর আমার জ্যাঠা শ্বশুরের, তাই এই পুকুরে আমার অধিকার সব থেকে বেশি। তাই আমাকে আগে জায়গা দাও তোমরা। সরো বলছি, সরো এখান থেকে, সরো। অনিতা, তুই সবসময় আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করিস কেন? আমরা তো তোর প্রতিবেশী, তাই না? তুই তো আমাদের সঙ্গে একটু মিলেমিশে থাকতে পারিস নাকি? ভালো ব্যবহার দিয়ে সবকিছু জিতে নিতে হয়। তুই যদি ভালোভাবে আমাদের সরে যেতে বলতি, তাহলে আমরা অবশ্যই সরে যেতাম। তোমাদের সাথে ভালো ব্যবহার করতে বুঝি আমার বয়েই গেছে। তোমাদের সাথে ভালো ব্যবহার করে আমার লাভ নেই। যাও তো যাও, এখান থেকে যাও, আমাকে জ্ঞান দিতে এসেছে। অনিতা, তোর স্বভাব দেখছি খুবই খারাপ। আর এই জন্যই বুঝি বিধাতা তোকে কোনো সন্তান দেয়নি। চলো বিমলা দিদি, আমরা পুবের পুকুরে যাই। কি এত বড় কথা বললো? একবার শুধু আমার সন্তান হোক, তারপরে এর ঝাঁজ মিটিয়ে নিব। আরে আরে, রাঘব বাজা যে। আরে পিসিমা যে, আরে কতদিন পরে তোমায় দেখলাম, তা কোথায় ছিলে এতদিন? মেয়ের বাড়িতে ছিলুম, গতকাল বাড়িতে এসেছি। বেশ ভালোই আছি। তা তোদের কি খবর? বাচ্চা কাচ্চা হয়েছে কি? না পিসিমা, অনেক তো ডাক্তার দেখালাম কিন্তু কোনো লাভই হলো না। এই সন্তানের আশা নিয়ে শুধু সৃষ্টিকর্তার দিক তাকিয়ে বসে আছি। আহারে, কতই না আশা তোদের। সন্তান নিয়ে তো সকলেরই একটু আশা থাকে। বলছি বাছা, ডাক্তারি উপায় বাদ দিয়ে এবার এবার একটু অন্য উপায় দেখ। আমার কাছে এক সাধু বাবার খবর আছে। সাধু বাবার হাত খুবই ভালো। তুই একবার তোর বউকে নিয়ে ওই সাধু বাবার কাছেই যা। তাই নাকি বুড়িমা? আচ্ছা, তাহলে তুমি সাধু বাবার ঠিকানাটা বলে দাও, দেখি সাধু বাবা আমার কোনো উপকার করতে পারে কিনা। প্রণাম সাধু বাবা। প্রণাম। তা বৎস, কি মনে করে আমার কাছে এলি তোরা? বাবা, আমরা এক নিঃসন্তান দম্পতি, আপনার কাছে একটা সন্তান ভিক্ষা চাইতে এসেছি বাবা। বাবা, দয়া করে কিছু একটা বলুন, আমি মা হতে চাই। বৎস, কাঁদিস না। দেখি তোদের দুজনের হাতটা একটু বাড়িয়ে দে। বৎস, তোদের বিয়ের কত বছর হলো বলতো? 10 বছর, এ তো অনেক সময়।
আমি পরীক্ষা করে যা বুঝলাম তাতে তোর কোনো সমস্যা নেই, কিন্তু তোর বইয়ের একটু সমস্যা আছে। বাবা, এই সমস্যার কি কোনো সমাধান নেই? ডাক্তার বাবু তো বলেছিল হাজার ওষুধ খেয়েও কোনো উপায় হয়নি। এবার এবার আপনি শেষ ভরসা, এর একটি সমাধান দিন বাবা। তোদের বিয়ের যদি 5 বছর হতো তাহলে আমি অবশ্যই সমাধান করে দিতাম, কিন্তু তোদের বিয়ের 10 বছর হয়ে গেছে, এই সমাধান আমার কাছে নেই। তবে হ্যাঁ, তোদেরকে আমি একটা উপায় বলে দিতে পারি। কি উপায় বাবা, তাড়াতাড়ি বলুন। বলছি, মনোযোগ দিয়ে শোন। কি হলো বউ, থামলে কেন? চলো চলো, তাড়াতাড়ি পা চালাও, সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে। ওগো, আর কত দূর? আমি যে আর হাঁটতে পারছি না, আমার পা দুটো যে ভীষণ ব্যথা করছে। এভাবে বললে তো হবে না বউ, মাত্র তো 40 কিলোমিটার আসলাম, এখনো বাকি 60 কিলোমিটার, তারপর তাম্বলপুর, আর সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে হবে। শোনো, সন্তানের মুখ দেখতে হলে একটু কষ্ট করতেই হবে। বউ, তাম্বলপুর গ্রামে আমরা এসে গেছি, এখন ডান দিকে যেতে হবে। ওগো, এখানে তো অনেকগুলো কলা গাছ আছে, আর সবগুলোতেই তো কলা ধরে আছে। হ্যাঁ, তাই তো দেখছি। এখানে তো সব গাছই কলা ধরে আছে, কিন্তু সাধু বাবা তো বলেছিল কলা ছাড়া কলা বাগানের কথা। ওগো, ওই যে দেখো, ওখানে কলা ছাড়া 3টি কলা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই যে কলা গাছ দিদি, আমার কথা শুনছো? শুনতে পাচ্ছ আমার কথা? কে তোমরা? কি চাই তোমাদের? সন্তান চাই দিদি, সন্তান চাই। এখন এখন তোমরাই আমাদের শেষ ভরসা। সাধু বাবা বলেছে তোমরা সাহায্য না করলে আমরা কোনোদিনও সন্তানের মুখ দেখতে পারবো না। কেঁদো না তুমি শান্ত হও, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? কে পরীক্ষা দিতে হবে বলো, আমি সব পরীক্ষা দিতেই রাজি আছি। আমাদের এই 3 কলা গাছে কলা ধরিয়ে দিতে হবে তোমাদেরকে। তোমাদের শরীরে কলা ধরিয়ে দিতে হবে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব, এটা একদমই সম্ভব। তুমি যদি নিঃস্বার্থভাবে কারো উপকার করো, তাহলে আমাদের 3 জনের শরীরে কলা ধরবে, তারপরে তোমার গর্ভে সন্তান আসবে। না, আমি আজ থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করব না, সবার সাথে ভালো ব্যবহার করব। আমি আমার সন্তানের জন্য সব করব। হায় বিধাতা, এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার সন্তানের চিকিৎসা করাবো কিভাবে? কে দিবে আমাকে এতগুলো টাকা? এই নাও দিদি, এই নাও দিদি, এই নাও টাকা। শুনলাম তোমার ছেলের নাকি ব্রেন টিউমার হয়েছে, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করাতে পারবে। দরকার নেই তো টাকার, উপকারের নাম করে 2টো টাকা দিয়ে পরে আবার খোটা দিবি, তাই না? দরকার নেই তোর টাকার। দরকার প্রয়োজন হলে আমার ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে, তবুও তোর মতো খারাপ মহিলা থেকে আমি কোনো টাকাই নিব না। দিদি শোনো, যেও না দিদি, যেও না। আমি মন থেকে উপকার করতে চাই দিদি, আমার কথাটা তো শোনো। অনিতা গ্রামের সবারই উপকার করতে চায়, কিন্তু কেউই অনিকার উপকার নিতে চায় না। সবাই অনিতাকে তাড়িয়ে দেয়। আমার থেকে তো কেউ উপকার নিতে চাইছে না। আমি এত করে বলছি আমি আগের অনিতা নেই, আমি ভালো হয়ে গেছি, তারপরেও কেউ আমার থেকে উপকার নিতে চাইছে না। ওগো, তাহলে কি আমি আর কোনোদিনও মা হতে পারবো না? এখন বুঝেছো এখন বুঝেছো তো খারাপ ব্যবহারের পরিণতি কি হয়? কত করে বলেছি তোমায় যে খারাপ ব্যবহার করো না, কিন্তু তুমি কার কথা শুনবে বলো? আর আজ দেখো তুমি কত ভালো হয়ে গেছো, তবু কেউ তোমাকে বিশ্বাস করতে চাইছে না। না না, আমাকে প্রমাণ করতেই হবে। না না, আমি ভালো হয়ে যাব। আমি সকলকে বোঝাবো কারো না কারো উপকার যে আমাকে করতেই হবে। সন্তানের জন্য এইটুকু কষ্ট তো আমাকে করতেই হবে। ওরে, কেউ ওঝা ডাক রে, ওঝা ডাক, বাচ্চা মেয়েটা যে কষ্ট পাচ্ছে। বিমলা দিদি, আমাদের গ্রামের ওঝা তো অসুস্থ, তাই আমাকে এই বিন দিয়ে বাঁচালো।
আমাকে আমাকে বললেই বিন বাজাতে। কিন্তু এই বিন বাজাবে কে? হে বিধাতা, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আমি আর আমার মেয়েটাকে বোধহয় বাঁচাতে পারলাম না। হে বিধাতা, এবার বুঝি আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো। তুলি, মারে আমাকে ছেড়ে যাস নে। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আমি তোমার মেয়েটাকে সুস্থ করব। আমি বিন বাজাবো। বাছা, এই ভুল করিস না রে বাছা। আমরা সাধারণ মানুষ, এই বিন বাজালে যে আমাদের ক্ষতি হয়ে যাবে। হোক ক্ষতি, এতদিন আমি সকলের অনেক ক্ষতি করেছি। এবার যদি আমার ক্ষতি হয়ে কারো উপকার হয় তবে তাই হোক, কারো একজনের প্রাণ তো তাতে বেঁচে যাবে। মা, 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 আমার কি হয়েছে মা? বোন, বোন, দেখ আমাদের শরীরে কলা ধরেছে। তার মানে ওই মহিলা নিঃস্বার্থভাবে কারো উপকার করেছে। তার প্রতিদান অবশ্যই সে পাবে। রাঘব বাবু, তাড়াতাড়ি মিষ্টি রেডি করুন। আপনি যে বাবা হতে চলেছেন, আপনার স্ত্রী গর্ভবতী হতে চলেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সত্যি সত্যি আমি গর্ভবতী হতে চলেছি। ওগো, ওগো, শুনেছো তুমি? দেখলে তো মানুষের নিঃস্বার্থভাবে উপকার করার ফল। আজ 10 বছর পর আমরা সন্তানের মুখ দেখতে পাবো। রাজকুমারী ইরাবতী, ঘুম থেকে উঠুন। আজকে না আপনার বাইরে যাওয়ার কথা। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। সবাইকে ডাকো, তারা যেন আমাকে তৈরি করে দেয়। ঠিক আছে রাজকন্যা। এই তোমরা সবাই কোথায়? রাজকন্যাকে তৈরি করে দাও। আমি এখন তৈরি। আমি ঘোড়ার গাড়ির কাছে গেলাম, তুমি বাবাকে ডাকো। সাবধানে থেকো রাজকন্যা আমার। তোমার মামার সঙ্গে বেশি অত্যাচার করো না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এই যাব এই আসবো। তুমি টেরি পাবে না আমরা এলাম কখন আর গেলাম কখন। ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি এসে পড়িস। আর রাস্তায় কোনো অপরিচিত মানুষ দেখলে কথা বলবি না। ঠিক আছে বাবা, এই তাড়াতাড়ি চলো, নয়তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। রাজকন্যা, রাজমহল থেকে তো আমরা অনেক দূরে এসে পড়েছি, কিন্তু রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ লোক পড়ে আছে। এ তো মনে হচ্ছে অসুস্থ। আমরা কি গাড়িটা তার পাশ কাটিয়ে চলে যাব? না, গাড়িটা থামাও। লোক অসুস্থ হলে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। কিন্তু আপনার বাবা তো বলছিল। বাবার কথা পরে, আগে লোকটাকে সাহায্য করব আমরা। তবে ঠিক আছে, গাড়ি থামাও। আমি আগে গিয়ে দেখে আসি লোকটার কি প্রয়োজন। তুমি কে বাবা? আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমাকে একটু পানি খেতে দাও না। আমার কাছে পানি আছে, এটা নিয়ে ওনাকে দাও। গাড়ির ভেতর থেকে কার গলা শোনা যায়? ঠিক আমার মেয়ের মতো। মা, আমি তোমাকে দেখতে চাই। তুমি একটু আমার কাছে আসবে কি? না রাজকন্যা, আপনার গাড়ি থেকে নামার কোনো দরকার নেই। তুমি চুপ করো তো, আপনি কি বলবেন বলুন। তুমি দেখতেও তো ঠিক আমার মেয়ের মতো। আমি তোমার হাতেই পানি খেতে চাই। কে জানে এই খাওয়াই আমার শেষ খাওয়া হয় নাকি। ইরাবতী বয়স্ক লোকটাকে পানি খাওয়াতে থাকে। সে মানুষ থেকে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়। রাজকন্যা, আপনি ওই লোকটার কাছ থেকে সরুন। ওকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। হা 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 হা, তোরা আমার ফাঁদে পা দিয়েছিস। এবার আমি রাজকন্যাকে ধরে নিয়ে গিয়ে ওই রাজাকে শাস্তি দেব। কেউ বাঁচাও আমাকে, ওই রাক্ষসটা আমাকে মেরে ফেলবে। খবরদার, তোরা কেউ আমার কাছে আসবি না, হয়তো এক থাবা দিয়ে রাজকুমারীকে এখানেই শেষ করে দেব। তোরা এখন রাজাকে গিয়ে বলবি সাহস থাকলে ওই পাহাড়ের চূড়া থেকে রাজকুমারীকে উদ্ধার করতে। হয়তো রাজকুমারীকে আর জীবিত দেখতে পারবে না সে। আরে রাক্ষসটা তো রাজকুমারীকে নিয়ে ওই পাহাড়ের চূড়ার দিকে উড়ে চলে গেল। দ্রুত রাজাকে খবর দিতে হবে রাজকুমারীকে ওই রাক্ষসের হাত থেকে উদ্ধার করার জন্য। কি, তোমরা থাকতে তোমাদের সামনে থেকে আমার কন্যা রাজকুমারীকে ওই রাক্ষস ধরে নিয়ে গেছে? রাজামশাই, ওই রাক্ষস আমাদের হুমকি দিয়েছিল আমরা যদি ওনার কাছে যাই তাহলে উনি রাজকুমারীকে মেরে ফেলবে। তাই আমরা ওই রাক্ষসের কাছে যাইনি।
যা হওয়ার হয়ে গেছে, এখন আমি নিজেই যাব রাজকুমারীকে উদ্ধার করতে। ওই রাক্ষসটা যেহেতু আমাকেই তার কাছে যেতে বলেছে। না মহারাজ, আপনি ওই পাহাড়ে একা একা যাবেন না। ওই পাহাড়টা রাক্ষস ছাড়াও এমনিতে অনেক ভয়ানক। তবে কি এখন আমি আমার মেয়েকে রাক্ষসের কাছে রেখে নিজে হাত পা গুটিয়ে বসে থাকবো? আপনি নিশ্চয়ই রাক্ষসের কাছে যাবেন, কিন্তু আপনি একা নন, আপনার সাথেই যাবে এই রাজ্যের বীরযোদ্ধা বিক্রম। জি মহারাজ, আমি আপনার সঙ্গে রাজকুমারীকে উদ্ধারের জন্য যেতে প্রস্তুত। আপনাদের সব কথা শুনেছি আমি। আপনি চাইলে আমরা এখনই বের হতে পারি। ঘোড়ার গাড়ি করে রাজা আর বিক্রমকে সেই পাহাড়ের কাছে রেখে আসা হলো। তারা পাহাড়ে সরু রাস্তা ধরে এগোতে থাকলো আর বিভিন্ন ভয়ানক প্রাণীদের শব্দ শুনতে পেল। আমি তোমাকে বিশ্বাস করে তোমার উপকার করতে চেয়েছিলাম, আর তার প্রতিদান তুমি আমাকে এভাবে দিলে। কি দোষ ছিল আমার? চুপ চুপ কর তুই। যে কত ভালো মানুষ সেটা আমার জানা আছে। সবই তোদের অভিনয়। তোর বাবার মতো তুই এক নিষ্ঠুর মানুষ। কি বলতে চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর তো কিছু বুঝতে হবে না। এই নে তোর খাবার, এটা খেয়ে চুপচাপ বসে থাক। কিছুক্ষণ পরে হয়তো তোর বাবা আসবে, তখন তাকেও তোর সাথে বন্দি করে রাখবো। আর হাঁটতে পারছি না আমি, আমার খুব ক্লান্ত লাগছে। এখন কি একটু বিশ্রাম নেওয়া যাবে না? ঠিক আছে রাজামশাই, আপনি ওই গাছটার নিচে গিয়ে বসুন। আমাদের কাছে যা পানি ছিল তা তো সব শেষ। আমি দেখি আশেপাশের কোথাও পানি পাওয়া যায় কিনা। রাজামশাই গাছের নিচে বসলেন বিশ্রাম নেওয়ার জন্য। চোখটা একটু বুঝতেই তিনি বুঝতে পেলেন গাছের লতাপাতা তাকে শক্ত করে পেঁচিয়ে ধরছে। বিক্রম, বিক্রম তুমি কোথায়? এই গাছটা আমাকে বেঁধে ফেলছে। তুমি আমাকে বাঁচাও বিক্রম। এ কি মহারাজ, এ তো দেখছি মানুষ খেকো গাছ। আমি কিছু সময়ের জন্য পানি আনতে গিয়েছিলাম, আর এই সময়ের মধ্যে গাছটা আপনাকে আক্রমণ করে ফেলেছে। একটু অপেক্ষা করুন, এখন এই গাছটাকে আমার তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে ফেলছি। ভাগ্যিস তুমি সময় মতো এসেছিলে, না হলে যে আমার কি হতো। জি মহারাজ, আমাদের আর এখানে অপেক্ষা করা যাবে না। চলুন আমরা সামনে এগোই। সামনে এত ভেজা মাটির মতো দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো চোরাবালি হতে পারে মহারাজ, আপনি সাবধানে হাঁটুন। ঠিক আছে, কিন্তু কোন রাস্তা দিয়ে যাব এখন? সব তো দেখতে একই রকম লাগছে। এই রাস্তা দিয়ে আমার পেছন পেছন আসুন। এই রাস্তাটা দেখতে সাধারণ রাস্তার মতো লাগছে। কি হলো বিক্রম, তুমি পড়ে গেলে কেন? ওখানে কি কোনো গর্ত ছিল? আমি চোরাবালিতে পড়ে গেছি মহারাজ, আপনি তাড়াতাড়ি আমাকে এখান থেকে টেনে তুলুন, নয়তো এই চোরাবালি আমাকে টেনে ভিতরে নিয়ে যাবে। দাঁড়াও, এই তো এই গাছের ডালটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তুমি এই ডালটা শক্ত করে ধরো, তারপর আমি তোমাকে টেনে তুলছি। রাজামশাই বিক্রমকে অনেক কষ্টে টেনে তুললো। এই পাহাড়ে তো দেখছি পদে পদে বিপদ। পাহাড়ের চূড়ে উঠতে তো অনেকটা পথ বাকি, এর মধ্যে কি হয় কে জানে। কি রে, তুই এখনো খাবারগুলো খাসনি? তোর বাবা এখানে আসার আগেই তুই না খেয়ে মরে থাকবি নাকি? আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি বলছো আমার বাবা তোমার সঙ্গে কি করেছে। তার উপরে এত ক্ষোভ কেন তোমার? তোকে বলে আমার কোনো লাভ হবে না, তুই আমার কথা বিশ্বাস করবি না। তুমি বলো আগে কি হয়েছিল। তোমার কথা শোনার পরে আমি বুঝবো তোমার কথায় বিশ্বাস করা যায় কিনা। শোন তাহলে, তোর মতো আমারও একটা মেয়ে ছিল। একদিন সে খেলতে খেলতে ভুলে তোদের রাজ্যে চলে যায়, আর রাজার লোকেরা ওকে দেখতে পেয়ে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়। আমি আপনাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি, বিশ্বাস করুন মহারাজ। আমি তো ভুলেই এখানে এসে পড়েছিলাম, আমাকে আপনি ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ভুল করে আর কোনোদিন এখানে আসবো না। কিরে, তোরা শুনলি না রাক্ষসীটা আমাকে কি বললো? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ছেড়ে দে ওকে। কি বলছেন মহারাজ, আপনি সত্যি রাক্ষসীটাকে ছেড়ে দিবেন? ধন্যবাদ মহারাজ, আপনার এই দয়ের কথা আমি কোনোদিন ভুলবো না। রাক্ষসীটা না হয় বোকা, কিন্তু তুমিও আমার মজা বুঝতে পারলে না। সেনাপতি, এক্ষুনি এই রাক্ষসীকে হত্যার ব্যবস্থা করো। আমার রাজ্যে এদের কোনো জায়গা নেই।
এরপর তোর বাবার কারণে আমার নিরপরাধ মেয়েটা জীবন হারায়। আমিও ঠিক করেছি তোকে তোর বাবার সামনে হত্যা করে আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নেব। এবার তুই ভালো মতো খেয়ে নে, তোর হাতে আর বেশি সময় নেই। এই তো মহারাজ, আর একটু পথ বাকি আছে, এরপরে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। সামনে একটা ছোট খরগোশছানা দেখা যাচ্ছে, দেখতেও অনেক সুন্দর। এই ভয়ানক পাহাড়ে এত সুন্দর একটা খরগোশছানা থাকবে ভাবতেও পারিনি। রাজা মশাই, আপনি শুনুন, এই দানব আকৃতির খরগোশটাকে আমি দেখছি। আমার জাদুর তলোয়ারের আলো দিয়ে প্রথমে এই খরগোশটাকে অন্ধ করে দেব আমি। রাজা মশাই, আপনি আপনার চোখ বন্ধ করুন। করেছি, তবে তোমার তলোয়ার কি কাজ করেছে? এখন খরগোশটা কি অন্ধ হয়েছে? জি মহারাজ, চোখ খুলুন এবার, আর দেখুন কিভাবে আমি এই খরগোশটাকে হারাই। বাহ, বেশ চমৎকার যোদ্ধা তো তুমি। এবার চলো রাক্ষসের বাসায় গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনা যাক। বাবা তুমি এসেছো, কিন্তু বাবা তুমি একা কেন আসলে? এই রাক্ষসটা তো আমাদেরকে কাউকে বেঁচে ফিরতে দিবে না। রাজা, তুই এসেছিস, এবার দেখ 5 বছর আগে তুই যেমন করে আমার মেয়েকে হত্যা করেছিস, ঠিক তেমনি করেই আমি তোর মেয়েকে হত্যা করব। তুমি কে, আর আমি তোমার মেয়েকে কেন হত্যা করতে যাব? তোর মনে নেই 5 বছর আগে আমার মেয়ে ভুল করেই তোর রাজ্যে ঢুকে পড়েছিল, আর তোর কাছে অনেক ক্ষমা চাইছিল, আর তুই তাকে ক্ষমা না করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলি। মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিও না। আমি জানি তুই একা আসিসনি, আর তোর সাথে যে ছেলেটা এসেছে তাকেও তুই এখানে ডাক দে। আমাকে ডাকতে হবে না, আমি থাকতে রাজার কোনো চিন্তা নেই। আমি যেভাবেই হোক রাজকুমারীকে তোমার হাত থেকে উদ্ধার করবই। তোর ওই ছোট তলোয়ার দিয়ে তুই আমাকে হারাবি? দেখ আমি কিভাবে রাজকুমারীকে মারি, আর তোরা এভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। রাক্ষস জাদু দিয়ে রাজকুমারীকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে সেই জায়গাতে বিক্রম আর রাজাকে বন্দি করে রাখে। তোর জাদুর তলোয়ারটা কেড়ে নিলাম, এবার তোরা দেখ কিভাবে ওকে মারি। বাবা আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিও, আর মাকে বলো তার শরীরের খেয়াল রাখতে। মা, আমার ভুলের জন্য আজ তোকে শাস্তি পেতে হচ্ছে। এ কি রাক্ষস, তুমি আমাকে না মেরে নিচে নামিয়ে দিচ্ছে কেন? তোর সাথে এতক্ষণ কথা বলে আমি যা বুঝেছি, তুই তোর বাবার মতো নোস। তুই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। যত যাই হোক তুই আমার মেয়ের বয়সী, তাই তোর বাবার পাপের শাস্তি আমি তোকে দেব না। তোমাকে অনেক ধন্যবাদ। এই দেখাই আমাদের শেষ দেখা। আমি তো তোকে শুধু দেখাতে চেয়েছিলাম আপনজনকে হারানোর ব্যথা কেমন হতে পারে। রাক্ষস সবাইকে মুক্ত করে দিয়ে সেখান থেকে দূরে চলে গেল। বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছো রাজকুমার আদিত্য শিকারের জন্য জঙ্গলে যায়, আর একটা হরিণকে শিকার করার জন্য তার দিক লক্ষ্য করে তীর ছোড়ে। আর যখনই সেই তীর গিয়ে হরিণের বুকে লাগে, তখনই সেই হরিণটা সাধু বাবা হয়ে যায়। আর সেই সাধু বাবার অভিশাপে রাজকুমার আদিত্য একটা বাঘে পরিণত হয়। তারপর রাজকুমার আদিত্য সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অপর্ণাকে বিয়ে করে। অপর্ণা বাঘের সাথে থাকতো ঠিকই, কিন্তু সেই বাঘটিকে কখনো নিজের স্বামী বলে মেনে নিতে পারত না। একদিন অপর্ণা মন খারাপ করে গুহার বাইরে বসে থাকে। হালুম, অপর্ণা, কি হয়েছে তোমার? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ হলো? দেখো, তুমি তোমার মতো থাকো, আমাকে একটু একা থাকতে দাও। আমাদের মানুষের অসুবিধা তুমি কি করে বুঝবে বলো? আর বলছি কি, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তুমি যদি পারো তাহলে জঙ্গল থেকে আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ও এই কথা, ঠিক আছে, আমি এখনই যেয়ে তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি। এটা বলে বাঘ তার বউয়ের জন্য ফল আনতে গেল। এদিকে অপর্ণা গুহার মধ্যেই তার কাজ করতে লাগলো। উফ, কি ক্ষুধা পেয়েছে! যদি একটু খাবার পেতাম তাহলে কতই না ভালো হতো।
কি ব্যাপার, মনে হচ্ছে এই গুহার মধ্যে মানুষ থাকে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গুহার মধ্যে মানুষ এলো কোথা থেকে? গুহার মধ্যে কি কেউ আছো? মনে হচ্ছে কে যেন ডাকলো। এই গভীর জঙ্গলে আবার কে আসলো? বাইরে গিয়ে কি দেখবো? পাগো তো এখন গুহায় নেই, কি যে করি। অপর্ণা যখন গুহা থেকে বেরিয়ে আসলো তখন তো সে অবাক হয়ে গেল। কি ব্যাপার, তুই জঙ্গলের মধ্যে গুহার মধ্যে লুকিয়ে আছিস? আর তোকে কোথায় না কোথায় খুঁজেছি। কিন্তু কাকা, তুমি কি করে জানলে যে আমি এই জঙ্গলের মধ্যে গুহায় আছি? আরে মা, তুই কি পাগল হয়েছিস? আমাদেরকে তুই কিছু না জানিয়ে এই জঙ্গলের মধ্যে এসে লুকিয়ে আছিস। চল মা, আমার সঙ্গে বাড়িতে চল। আমার বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তুমি বাড়িতে ফিরে যাও আর আমাকে আমার মতো থাকতে দাও। চল মা, আমার সাথে বাড়িতে চল। আমি তোর বিয়ে ঠিক করেছি। কার সাথে করেছি জানিস? গ্রামের মোড়ল মশাইয়ের সাথে। তোকে একদম রাজরানী করে রাখবে, আর আমাদেরও কোনো দুঃখ থাকবে না। আমি কি আর জানি না যে তুমি কি জন্য ওই বুড়ো মোড়লের সাথে আমার বিয়ে ঠিক করেছো? এজন্যই তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম, আর তুমি ঠিক আমার পেছন পেছন চলে এসেছো। তুমি যাও তো, এখন বাড়িতে ফিরে যাও, আমাকে একা থাকতে দাও। কানাই তার ভাইজির কথা শুনে খুব একটা সুবিধার মনে করলো না, তাই সে আজকে সেখান থেকে বাড়িতে ফিরে গেল। হ্যাঁ গো, শুনছো আজ কি হয়েছে? আমি জঙ্গলের মধ্যে আমাদের অপর্ণাকে দেখেছি। কিন্তু তুমি ওকে বাড়ি ফিরে আনলে না কেন? কি করব বলো, আমি তো ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে তো আমার সাথে আসলো না, আর বলল সে ওই বুড়ো মোড়লকে বিয়ে করবে না। বিয়ে করবে না বললেই হলো। তুমি একটা কাজ করো, কালকে তুমি গ্রাম প্রধানের কাছে গিয়ে কয়েকজন লাঠিয়াল নিয়ে সেই জঙ্গলে যাও আর ওকে জোর করে ধরে নিয়ে আসো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ, তাই করি। পরদিন সকালে কানাই গেল মোড়ল মশাই কাছে। ওই কি ব্যাপার কানাই, আমি তো তোকে বলেই দিয়েছি যে যতদিন না পর্যন্ত তোর এই ভাইজির সাথে আমার বিয়ে দিবি ততদিন আমি তোর জমি ফেরত দেব না। তাহলে আবার এখানে এসেছিস কেন? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, সেজন্যই তো আপনার কাছে এসেছি। মানে? এরপর কানাই মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। তারপর কানাই মোড়ল মশাইয়ের দুই লাঠিয়ালকে সঙ্গে নিয়ে জঙ্গলে গেল অপর্ণাকে ফিরিয়ে আনার জন্য। তারা যখন জঙ্গলের ভিতরে গুহা থেকে অপর্ণাকে ধরে আনছিল তখন বাঘ গিয়েছিল বাইরে খাবার আনতে। এজন্য সে কিছুই বুঝতে পারল না। আর কানাই অপর্ণাকে জোর করে ধরে নিয়ে গ্রামে যায়। এদিকে বাঘ গুহায় ফিরে তার বউকে না দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। হায় উপরওয়ালা, আমার বউ কোথায় গেল? জঙ্গল থেকে কোনো জন্তু এসে তাকে ধরে নিয়ে গেল না তো? এখনই গিয়ে আমার জঙ্গলের আশেপাশে খুঁজে দেখতে হবে, না জানি সে কোন বিপদের মধ্যে রয়েছে। বাঘ জঙ্গলে খুঁজতে খুঁজতে একসময় দেখল অপর্ণা কয়েকজনের সাথে তার গ্রামের দিকে ফিরে যাচ্ছে। তখন বাঘ ভাবল অপর্ণা হয়তো তাকে ধোঁকা দিয়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছে। সে মনে মনে খুবই দুঃখ পেতে লাগলো। আমার বউ আমাকে ভুলে আমাকে রেখে চলে গেল। আমি মনে হয় আর কখনোই অভিশাপ মুক্ত হতে পারবো না। এদিকে অপর্ণার কাকা সোজা মোড়ল মশাইয়ের কাছে অপর্ণাকে নিয়ে গেল।
তাকে দেখে তো মোড়ল মশাই খুবই খুশি হয়ে যায়। ওরে আমার টুনটুনি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? এদিকে আমি তোমার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। ওরে বুড়োর শখ দেখো, আমি তোকে খুন করে একদম উপরে পাঠিয়ে দেব। না না, একদম অমন কথা বলতে নেই মা। উনি তো তোমার হবু স্বামী, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। আর যতদিন না তোমার মোড়ল মশাইয়ের সাথে বিয়ে হয়ে যায় ততদিন তুই ঘরের মধ্যেই থাকবি, তোকে একদম বের হতে দেব না, এই বলে দিলুম। না না, আমি আবার আমার বউকে বুঝিয়ে আমার এখানে ফিরিয়ে নিয়ে আসব। যাই গিয়ে দেখি সে কি করছে। এটা বলে বাঘ তার বউকে খুঁজতে গ্রামের দিকে গেল। আর অপর্ণার কাকা জোর করে সেই বুড়ো মোড়লের সাথে অপর্ণার বিয়ের আয়োজন করলো। বুড়ো মোড়ল আর অপর্ণার বিয়ে হচ্ছে এমন সময়ে বাঘ খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল। বাঘ গিয়ে দেখলো যে তার বউ অপর্ণা ভীষণ কান্নাকাটি করছে। বাঘ এটা দেখে তাদের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। হালুম, বউ তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, আমরা আবার গুহার দিকে পালিয়ে যাই। আর বাঘ অপর্ণাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। বাঘ যখন অপর্ণাকে নিয়ে যাচ্ছিল তখন মোড়ল মশাইয়ের লোকেরা বাঘটিকে তাড়া করে আর তাকে ধরে বড় বড় লাঠি দিয়ে ভীষণ মারতে থাকে। তখন অপর্ণা কি করবে ভেবে পাচ্ছিল না। বাঘের তো প্রাণ যায় যায় অবস্থা। তখন অপর্ণা বলল, তোমরা যদি অকারণে এই বাঘটাকে হত্যা করো তাহলে আমরা কিন্তু রাজা মশাইয়ের কাছে বিচার দেব। এ কথা শুনে মোড়লের লোকেরা খুবই ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। বাঘ ওঠো 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 তুমি বাঘ, এটা বলে অপর্ণা বাঘটিকে ডাকতে থাকে, কিন্তু বাঘ কোনো সাড়া শব্দই দেয় না। আর অপর্ণা পাশে বসেই কাঁদতে থাকে। গত পর্বে আপনারা দেখেছেন অপর্ণার কাকা অপর্ণাকে গুহা থেকে জোর করে ধরে এনে গ্রামের মোড়ল মশাইয়ের সাথে বিয়ে দিচ্ছিল। এমন সময় বাঘ এসে সেখানে হামলা করে আর অপর্ণাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন মোড়ল মশাইয়ের লোকেরা এসে বাঘটিকে ধরে ভীষণ মারে। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। মোড়ল মশাইয়ের লাঠিয়ালের লাঠির আঘাতে বাঘটি ভীষণভাবে আহত হয়, এমনকি বাঘটি তখন জ্ঞান হারিয়ে ফেলে। তখন অপর্ণা বাঘটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওঠো বাঘ, তুমি ওঠো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। কিছুক্ষণ পর বাঘের জ্ঞান ফিরে আসে আর বাঘটি চোখ মেলে তাকায়। ও, ব্যথায় মনে হয় সারা গা ফেটে যাচ্ছে, আমি আর উঠে দাঁড়াতে পারবো না। পারবে, তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে, তুমি একটু চেষ্টা করে দেখো না। এরপর বাঘটি কোনো রকমে সেখান থেকে উঠে দাঁড়ায়। চলো বাঘ, আমরা আবার জঙ্গলে ফিরে যাই। এরপরে বাঘটি কোনো রকমে আস্তে আস্তে হাঁটতে লাগলো আর অপর্ণাও তার পিছু পিছু চলতে লাগলো। কোনো রকমে অপর্ণা তার স্বামীকে নিয়ে গুহায় ফিরে এলো। অপর্ণা তার বাঘ স্বামীর এই অবস্থা দেখে খুব মন খারাপ করে। সত্যি উপরওয়ালা এই বাঘটাকে আমাকে সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। এর সাথে আমার দেখা হওয়ার পর থেকে আমি যখনই বিপদে পড়ি তখনই আমাকে উদ্ধার করে। আজ আমার জন্যই এর এই অবস্থা। যে করে হোক আমার একে ভালো করতেই হবে। আমি বরং পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। এরপর অপর্ণা তাড়াতাড়ি করে গেল পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডাকতে। তোমার কি সমস্যা? কয়েকদিন ধরে কাশি, কিছুতেই যেন কমছে না, আর রাতের বেলায় নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মনে হয় জীবনটা বুঝি বেরিয়ে গেল। সত্যিই তো, তুমি দেখছি ভালোই কাশ বাঁধিয়েছ।
ঠিক আছে, আমি তোমাকে ঔষধ দিচ্ছি, এগুলো ঠিক মতো খেও, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এগুলো খেলে ঠিক হয়ে যাবে বলছো? হ্যাঁ, যাবে যাবে, তুমি এবার আসো। কি হয়েছে মা তোমার? তুমি এত কাঁদছো কেন? আমার কিছু হয়নি কবিরাজ মশাই, কিন্তু আমার একটি বাঘ বন্ধু রয়েছে, সে খুবই অসুস্থ। বাঘ? বাঘ আবার মানুষের বন্ধু হতে পারে? হ্যাঁ কবিরাজ মশাই, সত্যি সে আমার অনেক ভালো বন্ধু। কিন্তু আমি তো মানুষের চিকিৎসা করি, তোমার বাঘ বন্ধুর চিকিৎসা আমি কিভাবে করব? আপনি একবার চলুন না কবিরাজ মশাই, দেখুন না, ও যে খুব আঘাত পেয়েছে আর সে খুবই অসুস্থ। এত করে যখন বলছো, তো চলো দেখে আসি। অপর্ণার কথা শুনে কবিরাজ মশাই অপর্ণার সাথে সেই গুহায় আসে। এমন করে তুমি বেশ কিছুদিন দিয়ে দাও, দেখবে বাঘ সুস্থ হয়ে উঠবে। এটা বলে কবিরাজ মশাই সেই গুহা থেকে চলে যায়। এরপর অপর্ণা কবিরাজ মশাইয়ের কথা মতো বাঘের ঠিক মতো সেবা যত্ন করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে বাঘ সুস্থ হয়ে গেল। অপর্ণা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি কখনোই ভাবতে পারিনি যে তোমাকে আবার ফিরে পাবো। আমি তো এখান থেকে চলে যেতে চাইনি, আমার ওই শয়তান কাকা লাঠিয়াল এনে আমাকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে গেছিল। আমি যখন অনেক ছোট। ও মা, বাবা কি আর কখনো ফিরে আসবে না আমাদের কাছে? না রে মা, তোর বাবা তো এখন উপরে চলে গিয়েছে, আর এখন সে আকাশের তারা হয়ে গিয়েছে। বাবাহারা অপর্ণা আর তার মা একটি ছোট্ট বাড়িতে থাকতো। অপর্ণার কাকা ছিল ভীষণ লোভী। তার বড় ভাই মারা যাওয়ার পরে সে তার বৌদির কাছে এসে বলে, বৌদি, দাদা তো চলে গিয়েছে, তুমি আর এই জায়গা জমি নিয়ে কি করবে? এগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি এগুলোতে চাষাবাদ করব, আর এই জমিতে যা ফসল হবে তোমার ভাগেরটা আমি তোমাকে দিয়ে দেব। এরপর অপর্ণার মা তাদের সেই জায়গা জমি তার কাকাকে দিয়ে দেয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। অপর্ণাও এখন বড় হয়ে গিয়েছে। একদিন অপর্ণার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে বাড়ির সব কাজ অপর্ণা করে। এভাবে চলতে চলতে একদিন অপর্ণার মাও অপর্ণাকে একা করে দিয়ে চলে যায়। কি আর করবি বল মা, তোর মা যখন তোকে ছেড়ে চলে গিয়েছে, তুই আমাদের ওখানে চল, এখন থেকে তুই আমাদের সাথে থাকবি, আমরাই তোর দেখাশোনা করব। এই, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কথা রয়েছে। তুমি ওই মেয়েটাকে আমাদের ওখানে নিয়ে গিয়ে কি করবে? হ্যাঁ, এমনিতেই তো আমরা চলতেই পারছি না, তার মধ্যে একটা বাড়তি বোঝা নিচ্ছ কেন? হ্যাঁ, এমনিতেই তো ওদের সব জমি জায়গা আমরা ভোগ করছি, আর গ্রামের মোড়ল মশাই কয়েকদিন ধরে আমাকে বলছে যে ওর সাথে যদি মোড়ল মশাইকে বিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে আরো 10 বিঘা জমি লিখে দিবে আর অনেক টাকাও দিবে। সেটা তো তুমি আগে কখনোই বলনি। চলো চলো, ওকে নিয়ে চলো। কেঁদে আর কি করবি রে মা? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তুই চল আমাদের সাথে, আমাদের বাড়িতে চল। এরপর অপর্ণা তার কাকা ও কাকির সাথে তাদের বাড়িতে যায়। কিছুদিন পরই অপর্ণার কাকা অপর্ণার কাকির সাথে কথা বলছিল, আর অপর্ণা সেই কথা পাশে দাঁড়িয়ে শুনছিল। আমি বলি কি, সামনে ভালো একটা দিন দেখে অপর্ণার সাথে মোড়ল মশাইয়ের বিয়েটা দিয়েই দেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আপদটাকে বিদায় করো তো, আমার আর ভালো লাগছে না। অপর্ণা এই কথা দূর থেকে শুনতে পায়, আর সে মনে মনে খুবই কষ্ট পায়। মা বাবা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম এরাই আমার আপনজন, কিন্তু উপরওয়ালা
তুমি আমাকে কেমন আপনজন দিলে, যারা নিজেদের স্বার্থের জন্য আমাকে এক বুড়োর সাথে বিয়ে দিতে চাইছে। আমি আজকে বাড়ি থেকে পালিয়ে যাব। তারপর আমি কাকার বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে চলে আসি। আর এখন তোমাকে সম্পূর্ণ সুস্থ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি, শোনো। আমি এতদিন ধরে তোমার সাথে রয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারিনি। কিন্তু আজ থেকে আমি সত্যি তোমাকে আমার মন থেকেই স্বামী বলে মেনে নিয়েছি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী হয়েই এই গুহায় থাকবো। অপর্ণার কথা শেষ হতে না হতেই বাঘটি আশ্চর্যজনকভাবে একটি রাজকুমারে পরিণত হলো। এটা দেখে অপর্ণা একেবারে অবাক হয়ে গেল। এটা আমি কি দেখছি? একটি বাঘ কি করে এভাবে মানুষ হতে পারে? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ কুমারী রানী, আমি কোনো বাঘ নই, আমি পঞ্চগড় রাজ্যের রাজকুমার। আর তুমি হলে পঞ্চগড় রাজ্যের কুমারী রানী। এক সাধু বাবার অভিশাপে আমি বাঘে পরিণত হয়েছিলাম। আর তিনি বলেছিলেন যদি কোনো মেয়ে আমার এই বাঘ রূপ দেখে সত্যিকারের ভালোবেসে বিয়ে করে, তখনই একমাত্র আমি বাঘের রূপ থেকে মুক্তি পাবো। আজ তুমি সেই সত্যিকারের ভালোবাসা আমাকে দিয়েছো, তাই তো আমি বাঘের জীবন থেকে মুক্ত হলাম। আজই আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। এরপর রাজকুমার তার রানীকে নিয়ে রাজ্যে ফিরে যায়।